Hey, আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো তোমরা যারা আগামীতে বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে এইচএসসি এক্সাম দেবে এবং যাদের ফাইন্যান্স সাবজেক্টটি রয়েছে এবং ফাইন্যান্স সাবজেক্টে যারা মোটামুটি একটু প্যারা খাচ্ছ, গুছায় উঠতে পারতেছো না, সো আজকের ভিডিওটা তাদের জন্য। সো তোমরা তোমাদের সেই সকল ফ্রেন্ডকে এই ভিডিওটা শেয়ার করে দাও যাদের হচ্ছে ফাইন্যান্স সাবজেক্টে রয়েছে এবং তোমার মতো প্যারা খাচ্ছে। সো এই ভিডিওতে বেসিক্যালি আমি থিওরি বেসড আলোচনা করব, অর্থাৎ সিকিউ পার্টটা নিয়ে একটু বেশি আলোচনা করব, কারণ এখানে ম্যাথ রয়েছে এবং একটু স্ট্র্যাটেজিক্যালি তুমি কীভাবে আগাইতে পারো, কম সময় কীভাবে ক্যাপচার করতে পারো, এই বিষয়গুলো নিয়ে আমি টুকটাক আলোচনা করব। সো একটু মনোযোগ দিয়ে দেখবে, যারা A+ প্রত্যাশী ইনশাল্লাহ এই ভিডিওটা দেখলে হয়তো একটু ক্ল্যারিটি তুমি পাবা। তুমি হয়তো বা তোমার মতো সাজিয়ে ফেলেছো, রুটিন গুছিয়ে ফেলেছো, তোমার জন্য অল দ্য বেস্ট। এবং যারা মোটামুটি একটু প্যারা খাইতেছো, সো এই ভিডিওটা তাদের জন্য বেসিক্যালি। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এটা মোটামুটি অ্যাডভান্স লেভেলের কোনো ভিডিও না, অর্থাৎ তোমাকে আমি ম্যাথ করাবো না এখানে, জাস্ট আমি একটা অ্যাভারেজ সাজেশন দিব যে এইখানে তুমি কি কি জিনিসে ফোকাস দিতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক। এই যে দেখো, এখানে হচ্ছে আমার শর্ট সিলেবাসে হচ্ছে কি আমার এবার এইচএসসি এক্সামটা হচ্ছে। তো বেসিক্যালি শর্ট সিলেবাসে যেহেতু হইতেছে, তো আমার চ্যাপ্টারও মোটামুটি কম, সব চ্যাপ্টার আমার পড়তে হবে না, আমার চ্যাপ্টার কভার করতে হবে মোট কয়টা, 5টা। সেক্ষেত্রে কোন কোন চ্যাপ্টার? ফার্স্ট চ্যাপ্টার রয়েছে, সেক্ষেত্রে ফার্স্ট চ্যাপ্টার কি আমার অর্থায়নের সূচনা, এবং তৃতীয় চ্যাপ্টার অর্থের সময় মূল্য রয়েছে। তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ দীর্ঘমেয়াদী অর্থায়ন, অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত, নবম অধ্যায় ঝুঁকি এবং মুনাফার হার। এক্ষেত্রে তোমার কোয়েশ্চেন আসবে মোট কয়টা? 11টা কোয়েশ্চেন আসবে, সেখান থেকে তোমার অ্যান্সার করতে হবে কয়টা ভাইয়া? 60টা। এমসিকিউ থাকবে কয়টা? এমসিকিউ থাকবে হচ্ছে 30টা। ঠিক আছে, তো চলো আমরা ইন ডিটেল একটু দেখি এই জিনিসগুলোতে। সো দেখো, এখানে আমি সাজিয়েছি মোটামুটি আমি আজকে কী কী নিয়ে আলোচনা করব অন এভারেজে। সো এগুলো এখানে দেওয়া আছে। তো বেসিক্যালি আমরা যদি একটু দেখি, অর্থায়নের সূচনা থেকে বেসিক্যালি সূচনার রিলেটেড যে সকল কোয়েশ্চেনগুলো আছে, প্রথম অর্থাৎ রিলেটেড যে সকল কোয়েশ্চেন আছে, সেখান থেকে প্রায় 2টা সৃজনশীল প্রত্যেকবার এসে থাকে। এবং অর্থের সময় মূল্য যে চ্যাপ্টারটা, এখান থেকেও 2টা কোয়েশ্চেন প্রতি বছর এসে থাকে। তারপর আসে দীর্ঘমেয়াদী অর্থায়ন, এখান থেকে মোটামুটি 2টা কোয়েশ্চেন এসে থাকে প্রতি বছর। তারপর আসে কি আমার মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত, এই বিনিয়োগ সিদ্ধান্ত এবং মূলধন বাজেটিং থেকে 3টা কোয়েশ্চেনের মতো এসে থাকে, 2 থেকে 3টা কোয়েশ্চেন এখান থেকে আসে। তারপর আসছে কি আমার কি ঝুঁকি ও মুনাফার হার, এখান থেকে আমরা পেয়ে যাবো কয়টা কোয়েশ্চেন? এখান থেকে আমরা পেয়ে যাবো মোট 2টা কোয়েশ্চেন। সো এই যে মোটামুটি হচ্ছে আমার কি 11টা কোয়েশ্চেনের এস্টিমেট। সো ইন ডিটেল আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। দেখো, ফার্স্টে আসতেছে কি আমার অর্থায়নের সূচনা, যেহেতু এটা থিওরি বেসড সাবজেক্ট প্লাস হচ্ছে এমসিকিউর জন্য মোটামুটি এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকে মোটামুটি বেশি পরিমাণে এমসিকিউ চলে আসে। তো তোমরা যদি একটু ভালোভাবে এই অধ্যায়টাও পড়ো, তুমি পুরো বইয়ে যে সকল চ্যাপ্টারগুলো আমি এখানে হাইলাইটেড করছি, ওই চ্যাপ্টারগুলো সম্বন্ধে মোটামুটি একটা ভালো বেসিক ধারণা তোমার হয়ে যাবে। পরবর্তীতে যখন তুমি ওই চ্যাপ্টারগুলোতে যাবা, সেই চ্যাপ্টারগুলোকে রিভিশন দিতে তোমার একটু ইজি হয়ে যাবে তোমার জন্য, রাইট? সো আমি সবসময় বলি, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই ফার্স্ট যে চ্যাপ্টারটা থাকে ওটা খুবই গুরুত্বপূর্ণ থাকে, তাই ওইটাকে স্কিপ করা উচিত না। তুমি এখান থেকে অ্যান্সার করো বা না করো, ওইটা যদি তুমি ঠিকঠাক মতো পড়ো, তোমার একটা ফাউন্ডেশন তৈরি হয়ে যায়। তাই আমি বলবো অধ্যায় ফার্স্ট যেটা, অর্থাৎ অর্থায়নের ধারণা এটা বা অর্থায়নের সূচনা, এটা তোমরা স্কিপ করবে না। সো এখানে কি কি আছে? অর্থায়নের ক্রমবিকাশ আছে, অর্থাৎ কোন কোন ফেজের মাধ্যমে হচ্ছে অর্থায়ন প্রক্রিয়াটা চলেছে, এখান থেকে বেসিক্যালি এমসিকিউ আসে বেশি বেশি। তারপর হচ্ছে কি অর্থায়নের কার্যাবলী, অর্থায়নের স্বরূপ যেটা আছে, সো এগুলো বেসিক্যালি তোমার এমসিকিউ এখান থেকে বেশি আসে, তো কোয়েশ্চেন খুব কম আসে। এমসিকিউর জন্য তুমি একটু ভালোভাবে পড়তে পারো এটা। তারপর হচ্ছে অর্থায়নের কার্যাবলী, অর্থায়নের কার্যাবলীর ভিতরে আমার কী কী আছে? অর্থায়নের কার্যাবলীর ভিতরে আমি কোথা থেকে তহবিল সংগ্রহ করতেছি, কোথায় সেটা ইনভেস্ট করতেছি, কোন উৎস থেকে সংগ্রহ করতেছি, সেটাকে স্বল্পমেয়াদী অর্থায়ন থেকে সম্পূর্ণ উৎস থেকে সংগ্রহ করতেছি নাকি দীর্ঘমেয়াদী থেকে উৎস থেকে সংগ্রহ করতেছি। সো এইগুলো নিয়ে বেসিক্যালি আলোচনা করা হয়েছে। তো তুমি যদি পড়ো, তুমি ভালো মতো একটা ধারণা পেয়ে যাবে। তারপর সামষ্টিক অর্থনৈতিক কাঠামো, অর্থায়নের ভূমিকা কী কী, অর্থাৎ অর্থায়নের ভূমিকা কী একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এবং দেশের যে সামষ্টিক অর্থনীতি এবং এই জিনিসগুলো কীভাবে ফাইন্যান্সের ক্ষেত্রে প্রভাব ফেলে, সো এই বিষয়গুলো ইন ডিটেলে এখানে আলোচনা করা হয়েছে। তারপর আমরা যাব অর্থায়নের নীতিসমূহ। দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন থাকে, হয়তো খ মার্কের জন্য পাবা অথবা গতে একটা কোয়েশ্চেন থাকবেই থাকবে মাস্ট, এবং একটার জায়গায় 2টা 3টাও থাকতে পারে। সো আমি বলবো যে নীতিগুলো আছে, এই নীতিগুলো তুমি একটু ভালোভাবে পড়বা। ঠিক আছে, কয়টা নীতি রয়েছে? বেসিক্যালি 3টা। তারল্য বনাম মুনাফা নীতি, ঝুঁকি এবং মুনাফা নীতি, তারপর কি পোর্টফোলিও এবং বৈচিত্র্যায়ন নীতি। সো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো একটু মোটামুটি ভালোভাবে পড়বো এবং এদের কোয়েশ্চেন আসবেই, সো স্কিপ করার কোনো অপশন নাই। তারপর অর্থায়নের লক্ষ্য কি কি আমার? মুনাফা সর্বোচ্চকরণ নাকি সম্পদ সর্বোচ্চকরণ? দেখো, এখানে কিন্তু গতে ক খ
গহতে এই কোশ্চেনগুলো থাকে। এখান থেকে তোমার হয়তো একটা উদ্দীপক দিবে, দিয়ে বলবে সে কোথায় বেশি ফোকাস করছে, মুনাফা সর্বোচ্চকরণে ফোকাস করছে বেশি, না সম্পদ সর্বোচ্চকরণে ফোকাস করছে বেশি, কোনটা ভালো, কীরকম ব্যালেন্স রাখা উচিত এই দুইটার ভিতরে। সো মোটামুটি এইটা দেওয়া আছে, এবং এই দুইটার ভিতরে পার্থক্য এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি একটু দেখবা। তারপর দেখবা কি দায়বদ্ধতা এবং অর্থায়ন। এই যে ফাইন্যান্স কি শুধু মুনাফা অর্জনের উদ্দেশ্যে তোমার সোসাইটির প্রতি কি দায়িত্ব রয়েছে, এই বিষয়গুলো তুমি একটু দেখবা ইনশাল্লাহ এখান থেকে মোটামুটি একটু কমন চলে আসে। তারপর আমরা কি ব্যবসায়িক অর্থায়ন ও সরকারি অর্থায়ন, এই জিনিসটা দেখো, এটা গয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে ব্যবসায়িক অর্থায়ন এবং সরকারি অর্থায়ন। তো তোমরা একটু ভালোভাবে এই জিনিসটা দেখবা। ব্যবসায়িক অর্থায়ন কেন করা হয়? ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। কিন্তু সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য কি ভাইয়া? জনকল্যাণ করা। সো দুইটারই কজ ডিফারেন্ট, এবং অর্থায়নের উচ্চতাই ডিফারেন্ট হবে। সো এই দুইটা নিয়েই তুমি মোটামুটি একটু ধারণা নিয়ে নিবা। তারপর আমরা যাচ্ছি কিসে? আমরা যাচ্ছি অর্থের সময় মূল্যতে। খুব পরিচিত একটা টার্ম, অর্থের সময় মূল্য। তোমরা 10-এও পড়ে আসছো, এবং তোমার ইন্টারেও হচ্ছে কি এই জিনিসটা আছে। তো এসএসসি এইচএসসি দুই জায়গাতে তোমরা পেয়ে যাচ্ছ। সো আমার মনে হয় এই জায়গাটা থেকে কোনো প্রকার অ্যান্সার স্কিপ করা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে, যেহেতু দুইটা সৃজনশীল এখান থেকে আসবে, একটু ভালোভাবে পড়াশোনা করলেই তুমি এখান থেকে পেয়ে যাবা। দেখো এখানে আমরা কি পাচ্ছি? অর্থের বর্তমান মূল্যের ধারণা এবং নির্ণয় প্রক্রিয়া, পিভিএফবি কমন সূত্র। কিন্তু কোয়েশ্চেন আসে কোথা থেকে? বেসিক্যালি কোয়েশ্চেন আসে পিভিএ এবং এফবিএ, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এবং এই দুইটা জিনিসের পাশাপাশি ইম্পর্টেন্ট কোনটা বছরের আগে হচ্ছে, কোনটা বছরের শুরু হচ্ছে, অথবা কোনটা হচ্ছে কি আমার সমান, বা কোনটা হচ্ছে মিশ্র, এই জিনিসগুলো তুমি একটু খেয়াল করবা। অর্থাৎ এখানে কিন্তু আমার বেসিক্যালি দুই ধরনের সূত্র আছে, একটা হচ্ছে কি আমার মিশ্র, একটা হচ্ছে কি সমান, এবং এর পাশাপাশি একটা হচ্ছে বছরের আগে হয়, একটা হচ্ছে বছরের শুরু হয়। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা তোমরা। এখানে হচ্ছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে প্রতি বছরে বা বছরে একবার বা বছরে একাধিকবার, 6 মাস পর, 4 মাস পর, 2 মাস পর, ত্রৈমাসিক, 7 মাসিক, দ্বিমাসিক, এই বিষয়গুলো আর কি। বুঝতে পারলা? তারপর হচ্ছে কি ঋণ পরিশোধ সূচি প্রস্তুতকরণ। তো তুমি যখন যদি দেখবা তুমি বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যে এইখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো আমার এসেছে। তো যেহেতু এখান থেকে কোয়েশ্চেনগুলো এসেছে, তুমি প্র্যাকটিস যদি বারবার করো, 10টা না 12টা কোয়েশ্চেন যদি মোটামুটি প্র্যাকটিস করতে পারো, এখান থেকে তুমি লিখতে পারবা। তারপর আমি যাচ্ছি কিসে? ঋণ পরিশোধ সূচিতে, রাইট? তো এখান যদি আমি একটু খেয়াল করি, এখান থেকে ঋণ পরিশোধ সূচিটা হচ্ছে বেসিক্যালি আসে যে জনাব এক্স এখান থেকে হচ্ছে 5 লাখ টাকা সমমূল্যের একটি মোটর বাইক কিনতে চাচ্ছে। সো এই জিনিসটা তিনি কিস্তিতে নিতে চাচ্ছে, তো এইটার হচ্ছে ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করো। আমার মনে হয় না খুব বেশি কঠিন হবে তোমার জন্য, তুমি যদি এই দুইটা জিনিস ভালোভাবে পড়ে ফেলো, সেক্ষেত্রে ঋণ প্রস্তুতকরণ সূচিটা তোমার জন্য ইজি হয়ে যাবে। একদম সিম্পল, জাস্ট কয়েকবার দেখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আমরা কি সুদের হার এবং সময় নির্ণয় প্রক্রিয়া। দেখো কোনো সময় দেখবা গ এবং ঘতে এই একটা কোয়েশ্চেন অ্যাড করে দেয় ওরা, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং খুব ছোট ম্যাথ, তাই আমি আশা করবো এটা তোমরা স্কিপ করবা না এবং এখান থেকে অ্যান্সার করবা। সো এই দুইটা ম্যাথ স্পেশালি আমি বলবো একটু দেখে যাওয়া বাসা থেকে। সূত্র ছোট, ম্যাথের প্রসেসও ছোট, 2-3 বার 4 বার করলে এটা হয়ে যাবে আমার। তারপর আসছে আমার কিসে? দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে। এখানে আমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে শেয়ার এবং হচ্ছে বন্ড। বন্ড হচ্ছে কি আমার এক ধরনের ঋণপত্রের মতো, আর শেয়ার কি আমার ইকুইটি বেসড। সো এইখানে হচ্ছে আমার কি বন্ড বাজার, বন্ডের প্রধান বৈশিষ্ট্য, বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ এবং বন্ডের প্রকারভেদ এবং মূল্য নির্ধারণ। এই যে এখানে হচ্ছে কি জিরো কুপন বন্ড, তারপর যে আলাদা যে সকল বন্ডগুলো আছে, ম্যাচুরিটি হয়েছে বা ম্যাচুরিটি হয় নাই, কল মানি, ওয়াইটিএম, ইয়েল টু কল ম্যাচুরিটি। সো এই বিষয়গুলো তুমি এখানে কি এখানে সলভ করার পাশাপাশি আছে আবার কি শেয়ারের ধারণা, শেয়ারের প্রকারভেদ, অর্থাৎ কয় ধরনের শেয়ার আছে, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, এবং এদের ম্যাথগুলো কি কি। সো আমার মনে হয় না খুব একটু কাপঝাপ নাই এখানে। তো তুমি যদি হচ্ছে ঠিকঠাক মতো প্রিপারেশন নাও, এখান থেকে অ্যান্সার করা তোমার জন্য ইজি হয়ে যাবে। সূত্রগুলো একটু বারবার তোমরা দেখবা, ফোকাসে রাখবো, রাইট? তো এখানে আছে কি আমার কি সাধারণ শেয়ারের একটা সূত্র আছে, অগ্রাধিকার শেয়ারের একটা সূত্র আছে, এবং বন্ডের সাথে কিন্তু এখানে মোটামুটি মিল রয়েছে। তো আমার মনে হয় না তোমার জন্য খুব বেশি একটু টাফ হবে। তো ঠিকঠাক মতো তুমি যদি প্রিপারেশন নাও, আশা করি এখান থেকে অ্যান্সারটা করতে পারবে, এবং বাংলাদেশের শেয়ার বাজার সম্বন্ধে একটু ধারণা নিয়ে নিবা, ঠিক আছে? যদি লিখতে পারো প্র্যাকটিক্যালি হতে সেখানে মোটামুটি ভালো একটা বুঝ দিবে। তো এখান থেকে তুমি একটু ধারণা নাও। তারপর হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ। এখন তুমি শেয়ার অর্থায়ন কোত্থেকে নিবা বা বিনিয়োগ কোন খাতে করবা, শেয়ারে বিনিয়োগ করবা না বন্ডে বিনিয়োগ করবা, কোনটা বেশি প্রফিটেবল তোমার জন্য, কোনটা তোমার বেশি ক্যাশ ইনফ্লো করবে তোমার কোম্পানিতে, এবং একটা কোম্পানির উচিত
এই স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে বা দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে কোন খাত থেকে এখন তার ফাইন্যান্সটা করা, কোন খাত থেকে ফাইন্যান্স করলে তার খরচটা কম পড়বে, এই বিষয়গুলো একটি ডিটেলে এখানে আলোচনা করা হয়েছে। তারপর আমরা যাচ্ছি কিসে, আমরা যাচ্ছি মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্ত, যেখান থেকে মোটামুটি 3টা কোয়েশ্চেন আসে প্রত্যেক বছর, রাইট? সো যেহেতু এখান থেকে 3টা কোয়েশ্চেন আসে, আমি বলবো এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়ো, যদি একটু বড় বাট একটু ভালোভাবে পড়ো। এখানে যদি দেখো মূলধন বাজেটিংয়ের ধারণা, ওই যে আমরা বললাম কোত্থেকে আমরা মূলধন বাজেটিং করবো, স্বল্পমেয়াদী অর্থায়ন বা দীর্ঘমেয়াদী অর্থায়ন, এই বিষয়গুলো আমরা এখান থেকে কি পেয়ে যাব। তারপর আসতেছি আমার কি প্রকল্পের ধারণা বা প্রকল্পের শ্রেণীবিভাগ। এখন দেখো এইটা মোটামুটি একটু গর জন্য বেশি ইম্পর্টেন্ট, তো তোমরা একটু গর জন্য এই জায়গাটাতে বেশি ফোকাস দিবা। এখানে আছে স্বাধীন প্রকল্প, পরস্পর বর্জনশীল প্রকল্প, পরস্পর নির্ভরশীল প্রকল্প, এই যে তিন চার ধরনের প্রকল্প আছে আমার, এগুলো সম্বন্ধে একটু বিস্তর ধারণা নিবা, তাহলে হচ্ছে গগর তুমি লিখতে পারবা। তারপর হচ্ছে নতুন বিনিয়োগ সিদ্ধান্ত দেখো এবং সম্প্রসারণ, তোমার কি একটা নতুন ব্যবসা বিনিয়োগ করা উচিত কি উচিত না, এবং উচিত হইলে এটা কেমনে তোমাকে হচ্ছে পোর্টফোলিও তৈরি করতেছে এবং তোমার ঝুঁকিকে রিডিউস করতেছে। সো এইগুলোই আর কি। সো এইখানে আবার কিছু ম্যাথ রয়েছে ভাই আমার। সো ম্যাথগুলো কি কি, এটা হচ্ছে আইআরআর, বেব্যাক সময় এবং নিট বর্তমান মূল্য বা এনভিপি। এই ম্যাথগুলো কিন্তু তোমরা মোটামুটি কিসে করে আসছো ভাইয়া, এই ম্যাথগুলো তোমরা 9-10ও করে আসছো। সো আমার মনে হয় না এই ম্যাথগুলো তোমরা আটকাবা, ঠিক আছে? সো এইগুলো তোমরা একটু দেখবা। এই ম্যাথগুলোর পাশাপাশি আর কি কি আছে আমার, আইআরআর, নিট বর্তমান মূল্য বা এনপিভি, অথবা আইআরআর হার এবং এর মধ্যে তুলনা করতে হবে। অর্থাৎ আইআরআর তুমি যখন নির্ণয় করবা, নির্ণয় করার মাধ্যমে দুইটা প্রকল্পের আইআরআর তুলনা করবা, তুলনা করার মধ্যে তোমার কি সিদ্ধান্ত নিতে হবে যে এখানে তুমি ইনভেস্ট করতেছো বা করতেছো না, এই জিনিসগুলো তোমার হচ্ছে কি নির্ধারণ করতে হবে। তারপর আমার কি আসতেছে মূলধন বাজেটিং এবং এর সমস্যাগুলো, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির উপাদানসমূহের প্রভাব। অর্থাৎ আমি যখন মূলধন বাজেটিং করতে পারবো, কোম্পানির জন্য ফাইন্যান্স করতে যাব, সেক্ষেত্রে আমার পারিপার্শ্বিক অবস্থায় যে বিষয়গুলো আছে, যেমন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ঠিক আছে, তারপর হচ্ছে কালচারাল যে বিষয়গুলো আছে, এইগুলো যে কিভাবে প্রভাব ফেলতেছে, তো এই জিনিসগুলো এখানে আলোচনা করেছে। এগুলো তোমরা 9-10-এ পড়াশো, আশা করি প্রবলেম হওয়ার কথা না। তারপর আমি যাচ্ছি কিসে, 11 নম্বরে, সেটা হচ্ছে ঝুঁকি এবং মুনাফার। এটা খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার এবং এখান থেকে মোটামুটি 2টা কোশ্চেন প্রত্যেকবারই এসে থাকে, যেহেতু শর্ট সিলেবাসের ক্ষেত্রে আমি বলতেছি। এখন এখানে কি কি থাকতেছে আমার, একক ঝুঁকি এবং পোর্টফোলিও ঝুঁকি। অর্থাৎ তুমি একটা যে কোনো প্রতিষ্ঠানে একবার মানে একক প্রজেক্টে তুমি যদি বিনিয়োগ করো, সেক্ষেত্রে ঝুঁকি কীরকম হবে, অথবা তুমি যদি একটু আলাদা আলাদা আলাদাভাবে তোমার 100 টাকাকে তুমি 20 টাকা 20 টাকা 20 টাকা করে ইনভেস্ট করতেছো, সেক্ষেত্রে তোমার আউটকাম কেমন হবে, তোমার রিস্ক কতটুকু হইতেছে, রিস্ক যত বেশি প্রফিট তত বেশি, আবার রিস্ক যত কম প্রফিট তত কম, এই বিষয়গুলো আর কি এখানে তুমি পেয়ে যাবা। সো একক ঝুঁকি, তারপর হচ্ছে কি পোর্টফোলিও ঝুঁকি, তারপর ঝুঁকির প্রকারভেদ, কয় ধরনের ঝুঁকি আছে বাজারে, তারপর ঝুঁকির উৎস, অনিশ্চয়তা, ঝুঁকির পরিমাপগুলো কি কি ভাইয়া, আদর্শ বিচ্যুতি, সম্ভাবনা বিনাশ এবং বিভেদাঙ্ক, এগুলো তোমরা একটু দেখে আসছো আমার, বা ধারণা থাকার কথা। 9-10 যারা ঠিকঠাক মতো কমার্সের সাবজেক্ট ছিল বা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিল, তোমাদের জন্য মোটামুটি এগুলো ইজি, ওকে, ইজি ম্যাথ। তারপর পোর্টফোলিও বৈচিত্র্য, এটা গহর জন্য মোটামুটি ভালো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো এগুলো তুমি একটু দেখবা যে কেন একটা কোম্পানির পোর্টফোলিওতে ইনভেস্ট করা উচিত এবং পোর্টফোলিওতে ইনভেস্ট করলে সেখানে সে কীভাবে লাভবান হইতেছে। সো এই টাইপের কোশ্চেনগুলো তুমি এখানে পেয়ে যাবা। বাজারের মডেল, এখানে বলা হয়েছে সিএপিএম এর কথা, সিএপিএম এর কথা, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল কেন করা হয়, সিএপিএম এর গুরুত্ব কি, সিএপিএম কিভাবে নির্ণয় করে, এটা একটা আলাদা ম্যাথ। সো এইটা তোমরা এখানে পেয়ে যাবা। সো আজকের এই কোর্সটা যদি আমি টোটালি সামারাইজ করি ভাইয়া, সো এখানে তুমি কি পেয়ে যাচ্ছ, এখানে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে কি কয়টা চ্যাপ্টার, টোটাল 5টা চ্যাপ্টার। 5টা চ্যাপ্টার থেকে মোট সৃজনশীল সংখ্যা কয়টা আসতেছে আমার, 11টা। এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে আমার 2টা, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে প্রায় 2 থেকে 3টা, আর এখানে হচ্ছে কি আমার ঝুঁকি এবং মুনাফার হার থেকে 2টা। সো এখন আমি আসতেছি এমসিকিউ পার্টে। এমসিকিউ পার্টের জন্য তোমরা কীভাবে প্রিপারেশন নিবো ভাইয়া, সময় অল্প কম আছে, এখন রিডিং পড়ে তুমি শেষ করতে পারবা না। সো আমার সাজেশন থাকবে হচ্ছে বই, টেস্ট পেপার এবং গাইড থেকে মোটামুটি যতগুলো এমসিকিউ আছে শেষ করে ফেলো, দেখবা ইনশাল্লাহ মোটামুটি ঠিক হয়ে গেছে। তুমি যদি পার চ্যাপ্টারে 300 থেকে 400 বা 500 এমসিকিউ পড়ো ভাইয়া, দেখবা এই জন্য তোমার মোটামুটি কাভার হয়ে যাবে, আর কোনো কিছু বাকি থাকবে না। এছাড়াও যদি একটা গোছানোর প্রিপারেশন নিতে চাও, যে তোমার জন্য সব কিছু গুছিয়ে রাখা হয়েছে, সো এই জন্য তুমি এনরোল করতে পারো আমাদের হচ্ছে একাডেমিক ফাইন্যান্স এক্সাম ব্যাচে। যদিও এখানে একাডেমিক এক্সাম ফাইন্যান্স ব্যাচ লেখা, বাট এগুলো এক্সামকে বেস্ট ফোকাস করি বেসিক্যালি আমরা বানাইছি। এখানে তোমার বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করার মাধ্যমে প্রিভিয়াস যত বোর্ড কোয়েশ্চেন আছে ফাইন্যান্সের, সবগুলো অ্যানালাইসিস করা হয়েছে। প্লাস
এখানে হচ্ছে তোমার বইয়ে যে সকল ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সেগুলো অ্যানালাইসিস করা হয়েছে এবং সেগুলো দিয়ে হচ্ছে এখানে কি আমার এক্সাম ব্যাচটা বানানো হয়েছে। পাশাপাশি আমি যে বিষয়গুলো এখন আলোচনা করলাম, ইন ডিটেলে আলোচনা করিনি, জাস্ট সংক্ষেপে আলোচনা করছি। সো এই বিষয়গুলো নিয়ে যাদের একটু কনফিউশন রয়েছে ভাইয়া, যে ভাইয়া আমি তো ম্যাথ ঠিক মতো করিনি, সারা বছর ঠিকঠাক মতো পড়িনি, বাট আমার ইচ্ছা আছে যে 1 মাসে আমি যতটুকু পারি আমার A প্লাসটা নিশ্চিত করতে চাই। দেখো ভাইয়া, স্ট্র্যাটেজি ভাবে যদি পড়াশোনা করো, ইনশাল্লাহ আল্লাহ চাহে তো তুমি ভালো কিছু করতে পারবা। আর যদি স্ট্র্যাটেজি না অনুযায়ী একদম উল্টাপাল্টা দৌড়াদৌড়ি করো, সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য টাফ হয়ে যাবে। দেখো, ম্যাথগুলো কিন্তু মোটামুটি কমন ম্যাথ, যেগুলো তোমরা জানো, আইডিয়া আছে, রাইট? এখন এই ম্যাথগুলো যদি একটু গুছানো প্রিপারেশন নাও বা একটু ভালোভাবে প্রিপারেশন নাও, সেক্ষেত্রে কিন্তু হবে কি ভাইয়া, সেক্ষেত্রে তোমার জন্য ইজি হয়ে যাবে পড়াটা। তাই আমার কি করতে হবে, একটু স্ট্র্যাটেজিক ওয়েতে হাগাইতে হবে। ধরো এখন তুমি ম্যাথ করার ভিতরে বেশি বেশি না ইন্টারেস্টেড না, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি এখান থেকে 2টা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারো। এখান থেকে 2টা কোয়েশ্চেন তুমি যদি প্রথম অধ্যায়ে ঠিক মতো পড়ো, তোমার জন্য 2টা কোয়েশ্চেন অ্যান্সার করো, মোটামুটি ব্যাপার হবে না। এবং কখের জন্য বোর্ড কোয়েশ্চেনগুলো মাস্ট বি অ্যানালাইসিস করার যে সকল বোর্ড কোয়েশ্চেনগুলো আছে সেগুলো মাস্ট বি তুমি পড়বা, এগুলো বাদ দেওয়া যাবে না ভাইয়া। দেখবা বই বা গাইডের ভিতরে প্রথম সারিতে দেওয়া আছে কতগুলো কিছু বেসিক কোয়েশ্চেন। সো এইগুলো তুমি হচ্ছে খুব ইম্পর্টেন্স নিয়ে পড়বা, দেখবা ওইখান থেকে ইনশাল্লাহ কমন আসতেছে, প্যানিক করার মতো কিছু নাই ভাইয়া। এবং এখান থেকে গ ঘ আমি বলেই দিলাম যে কী ধরনের কোয়েশ্চেন গ ঘ থেকে আসতে পারে। তারপর আস্তে আস্তে আমার অর্থ সময় মূলত আমি বলছি কী কী কোয়েশ্চেন আসতে পারে। সো এই ঠিক সেইভাবে দীর্ঘমেয়াদী অর্থায়ন, মূলধন, বাজেটিং এবং ঝুঁকি, মুনাফার হার তুমি মোটামুটি জানতে পারবা। তো আমি বলবো এখানে তুমি যদি স্ট্র্যাটেজিক ওয়েতে আগাও এবং এই কোর্সটাতে এনরোল করো, সেক্ষেত্রে দেখবা কি যে তোমার প্রি রেকর্ডের যেসব ক্লাসগুলো আছে এখানে, হ্যাঁ এইখানে তোমার হচ্ছে তুমি কি পেয়ে যাচ্ছ, তোমার মোটামুটি একটা স্ট্র্যাটেজিক হইতে চাই বা আমি এই চ্যাপ্টারটা স্কিপ করতে চাইছি, ওকে ফাইন, করতে চাইতেছো ভালো কথা, এখান থেকে তুমি সলভ করো, শর্ট আউট করে নাও। তো ওভারঅল যদি আমি জিনিসটাকে সাম আপ করি, জাস্ট এক কথাই বলবো, সব কিছু বাদে এত টুক 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 করে বলার আমার কোনো, আমার মনে হয় না তোমার এত টাইম নষ্ট করা আমার ঠিক হবে, যেহেতু তোমার এইচএসসি পরীক্ষা এবং তুমি এটা মূল্যবান সময় এখানে ইনভেস্ট করতেছো। জাস্ট একটুকুই কথা বলবো, তোমার বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে ধুমায় সলভ করে ফেলো। তোমার যদি মনে হয় যে না আমার কিছু পড়া হয়নি, এই ফাইন্যান্সে আমি একটু ভালো করতে চাই, অন্যান্য সাবজেক্ট আমার কাভার হয়ে গেছে, এখন ফাইন্যান্সটা একটু ভালো করার দরকার, তো চোখ বন্ধ করে জাস্ট বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করতে থাকো, দেখবো ওইখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। এছাড়াও আমি বললাম এই যেসব বিষয়গুলো একটু মোটামুটি গুরুত্ব দিয়ে বললাম, সেই সকল বিষয়গুলো একটু মোটামুটি তুমি যদি একটু ফোকাস হইতে দেখো, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু আউটকাম তুমি নিয়ে আসতে পারবা। তো সবার জন্য শুভকামনা। মনে রাখতে হবে আমি ইনশাল্লাহ পারবো, এবং আমি যদি পারি একটা কারণেই পারবো, যে আল্লাহ চাইছে। আর আমি যদি খারাপ করি তাহলে হচ্ছে হয়তোবা আজকে আমার জন্য এখান থেকে কোপ আপ করাটা বা হচ্ছে কি বলে এখান থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে বেরোতে পারবো না, বা ইনশাল্লাহ ইন ফিউচার হয়তোবা আল্লাহ এইটা দ্বারা আমার কল্যাণ রাখছে। তাই বলে ভাইয়া ফাঁকিবাজি করো না, ঠিক আছে? তোমার পুরো ফ্যামিলি তোমার দিকে তাকায় আছে যে আমার ছেলে হয়তো বা আমার মেয়েটা হয়তো বা ভালো একটা রেজাল্ট করবে, ভালো একটা ইউনিভার্সিটির চান্স পাবে। সো নিজের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করতে থাকো, আর আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। আসসালামু আলাইকুম।